এই জায়গায় দাঁড়িয়ে যা দেখছেন, একসময় এখানে কান্না, আর্তনাদ আর মৃত্যুর অপেক্ষা চলত। এটা কোনো সাধারণ জেলখানা না, এটা ইতিহাস গড়ার এক নীরব সাক্ষী। ঢাকার এই জায়গায় দাঁড়িয়ে চুপ করে 1 মিনিট থাকেন, আপনি শব্দ শুনবেন না, কিন্তু অনুভব করতে পারবেন হাজারো মানুষের দীর্ঘশ্বাস। এই দেয়ালগুলো কথা বলে না, কিন্তু ইতিহাস জানে। আপনাদের মনে আছে জাতীয় 4 নেতার কথা, যেই কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাদেরকে হত্যা করা হয়েছিল? আজ সেই জায়গাটিকে তাদের স্মরণে স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এটি সেই জায়গা। আজ আমরা এসেছি ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে, যেখানে বন্দী ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় নেতারা, আর যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল ইতিহাসের বহু নাম না জানা মানুষকে। ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনামলে, মানে 1836 সালে। ব্রিটিশরা তখন এই অঞ্চলকে শাসন করত ভয় আর শাস্তির মাধ্যমে। এই জেলখানা তৈরি হয়েছিল মূলত স্বাধীনতার স্বপ্ন দেখা মানুষদের দমিয়ে রাখার জন্য। প্রায় 200 বছরের অধিক পুরনো এই কারাগার একসময় ছিল উপমহাদেশের অন্যতম বড় জেলখানা। এখানে একসাথে হাজার হাজার কয়েদি রাখা হতো, রাজনৈতিক বন্দী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এই 228 বছরের পুরনো দেওয়ালগুলি সাক্ষী হয়ে আছে হাজারো সংগ্রামের। তবে এই পুরনো জীর্ণ পরিবেশ আজ আর নেই। মোগল আমলের দুর্গ থেকে ব্রিটিশদের জেলখানা, আজ এই বিশাল এলাকাটি হয়ে উঠছে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র ও পার্ক হিসেবে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক পুরনো যেই জেলখানা, সেই জেলখানার ভেতরে। এই মুহূর্তে জেলখানার ভেতরে অনেক ধরনের কাজ হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিছুদিনের মধ্যে হয়তো এইগুলোর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন হয়তো আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটার ইতিহাস এবং সব কিছুই একটা সময় সকলেই দেখতে পাবে। এখন এই মুহূর্তে অনেক কিছুই চলছে, আমরা ঘুরে ফিরে এই কাজগুলো একটু দেখছি এবং কি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা ভেতরের দিকে যাই। এইখান দিয়ে হলো ভিতরের দিকে অনেক কিছুই আছে, রুমগুলো। এগুলোর মধ্যে মানুষ থাকতো মেবি। এদিকে একটু ঢুকে দেখি, এই যে দেখুন কত ছোট ছোট খোপ রুম। এই রুমগুলোর মধ্যে মানুষ থাকতো। আপনাদেরকে যদি রুমগুলো দেখাই, এই যে দেখুন, এই হলো রুম। একটা রুমের মধ্যে একজন মানুষ থাকার মতো ব্যবস্থা যদি দেখানো হয়। হ্যাঁ, আমরা আরও একটি রুম দেখি। এই যে আরেকটি রুম দেখুন, এইগুলো ওয়াশরুম। আর উপরে এক ধরনের 3টা হুক রাখা হয়েছে, এগুলো দিয়ে আলো বাতাস আসতো। পাশাপাশি এখান দিয়েও একটা ভেন্টিলেটর আছে। কত ছোট ছোট রুম। এই রুমগুলোর মধ্যে তারা আসলে কিভাবে থাকতো, সেটাই হলো কথা। এই হলো একটি রুম। এগুলো হয়তো একটু ভিআইপি হতে পারে। দেখুন, মানে দরজাটা কত শক্ত, কত মোটা, এবং কি দেওয়ালটা অনেক মোটা। এখানে একজন থাকার মতো ব্যবস্থা, এবং কি ভেতরে ছোট একটি বাথরুম, মানে একদমই খোলা, ওইভাবেই রাখা আছে। ভবিষ্যতে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। এই মুহূর্তে যেহেতু কাজ করছে, এটাকে আরও নান্দনিক, আরও সুন্দর করে তারপরে এটা সকলের সামনে উপস্থিত করা হবে। এই দেয়ালগুলো দেখুন, এগুলো শুধু ইট আর সিমেন্ট না, এই দেয়ালের ভেতরে জমে আছে মানুষের দীর্ঘশ্বাস। এই ছোট ছোট সেলগুলোতে কখনো কখনো 8-10 জন বন্দীকে একসাথে রাখা হতো। আলো বাতাস প্রায় ঢুকতই না। দিন রাতের পার্থক্য কি বোঝাই যেত না।
এই জায়গাটি সবচেয়ে ভয়ঙ্কর। এখানে দেওয়া হতো মৃত্যুদণ্ড। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শেষবারের মতো অনেক মানুষ আকাশের দিকে তাকিয়েছিল, ব্রিটিশ আমলে এবং পরবর্তী সময়েও। এখানে বহু রাজনৈতিক ও সাধারণ বন্দীর ফাঁসির কার্যকর করা হয়েছে। অনেক নাম ইতিহাস জানে না, কিন্তু এই জায়গা সব মনে রেখেছে। এখানে একবার ভাবুন তো, আপনার মৃত্যু নিশ্চিত। আপনি জানতে পেরেছেন অমুক দিন অমুক সময় আপনার ফাঁসি হবে। তখন আপনার কাছে কেমন লাগবে? যেহেতু মৃত্যু কবে হবে সকল মানুষেরই অজানা। এটাই হলো ফাঁসির মঞ্চ। এখানে এনে তারপরে ফাঁসি দেওয়া হতো। যেহেতু এখনো রেজিস্টার নাই, এটা ঝুলানোর পরে আস্তে নিচের দিকে পড়ে যেতে, নিচেও গর্ত আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর সিস্টেম তারা করেছে ফাঁসির জন্য। এখানে হতো কত করুণ এক কাহিনী। ফাঁসির কার্যকরের আগে আসামির শেষ ইচ্ছা অনুযায়ী খাবার খাওয়ানো হয় এবং তাকে ধর্মীয়ভাবে পবিত্র হতে গোসল করানো হয়। একজন ধর্মীয় শিক্ষক আসামিকে তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা বা তওবা পড়তে সাহায্য করেন। আসামিকে সাধারণত সাদা পোশাক পরানো হয় এবং তার মাথায় কালো রঙের বিশেষ কাপড় বা জমটুপি দিয়ে ঢেকে দেওয়া হয়। মঞ্চে তোলার আগে আসামির দুই হাত পেছনের দিকে এবং মঞ্চে তোলার পর দুই পা শক্ত করে বাঁধা হয়। জেল সুপার একটি সাদা রুমাল হাতে মেঝেতে ফেলে সংকেত দেন। সংকেত পাওয়া মাত্রই জল্লাদ লিভার বা দড়ি টেনে দেন, ফলে আসামির পায়ের নিচের পাটাতন বা কাঠের তক্তা সরে যায়। ফাঁসির পর মৃতদেহ সাধারণত আধা ঘন্টা ঝুলিয়ে রাখা হয়। এরপর সিভিল সার্জন পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করলে দড়ি থেকে নামানো হয়। এই হলো আরও একটি ফাঁসির মঞ্চ। এখানেও আরেকটি আছে ফাঁসির মঞ্চ। এই জায়গাগুলো মেবি কারখানা ছিল। কারখানার বিভিন্ন যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে অনেক যন্ত্রাংশ দেখা যাচ্ছে কারখানার, সেটাই দেখতে পাচ্ছি। আর এটা পুরনো একটি ভবন, অনেক পুরনো ভবন। এখানে কি আছে আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, এখানে আবার একটি রাইস মিল দেখা যাচ্ছে। এটা হলো আটা বা এমন কিছু করার যে মেশিন, সেই মেশিন এখানে আছে। তো এই জিনিসটা দিয়ে জেলখানায় যারা ছিলেন, কয়েদি ছিলেন, তারা মেবি এটা দিয়ে আটা বা চাউল এমন অনেক কিছুই এটা দিয়ে করে তারা খেতেন। এটা এখন বর্তমানে এই অবস্থায় এখানে আছে। হয়তো এটাকেও একটু সুন্দর করে আরও মেরামত করে সুন্দর করে রাখা হবে। পুরনো জেলখানা এখন ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে, বাংলাদেশের ঐতিহাসিক জেলখানা। এটা হলো একটি সুতা কিংবা কাপড় তৈরির যে মেশিন এখানে, সেটাই দেখা যাচ্ছে। হয়তো কয়েদি যারা ছিল তারা এখানে এই মেশিনগুলো দিয়ে কাজকর্ম করতেন। একটি কলকারখানার মতো দেখা যাচ্ছে। এটা দিয়ে মেবি কাপড় কিংবা সুতা তৈরি করা হতো। জেলখানার ভেতরে এমনই একটি মেশিন, দেখো অনেকগুলো মেশিনই দেখা যাচ্ছে পুরো জেলখানার ভেতরে আছে। অনেকটা জমি নষ্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে। এগুলো হয়তো কয়েদিরা বিভিন্ন কাজ করতো এই মেশিনগুলো দিয়ে, তাই আমরা দেখতে পাচ্ছি। জেলখানায় দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদিদের অলস বসিয়ে রাখা হয় না। তাদের সংশোধনের জন্য এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী ও ভিত্তিমূলক কাজ দেওয়া হয়। কয়েদিরা বাঁশ ও বেতের ফার্নিচার, মোড়া, টিস্যু বক্স, শরৎরঞ্জি শাড়ি, লুঙ্গি এবং গামছা তৈরির কাজ করে থাকেন। এটার মধ্যে মনে হয় যেভাবে দেখা যাচ্ছে মানুষ বসতো তেমনই সিস্টেম করা। এরকম দেখুন
বসার মতো করে সিস্টেম করে রাখা আছে সব জায়গার মধ্যে। মনে হয় এখানে এসে একটু রেস্ট নিতে, বিশ্রাম করতো এই জায়গাটার মধ্যে। যারা নতুন পুরান এরকম সকলে হয়তো এখানে বসতো, তাই বোঝা যাচ্ছে। এই হলো জেলখানা যেটা ছিল। অনেক কারাগারে নিজস্ব কারখানাও থাকে, যেখানে সাবান, মোমবাতি এবং পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। কারাগারের রান্নাঘরে খাবার তৈরির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লন্ড্রির কাজ, ইলেকট্রিক পণ্য মেরামত, টিভি, ফ্রিজ, ফ্যান, টেইলারিং, কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রির প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। কারাগারের অভ্যন্তরে বাগান করা, মৎস্য চাষ এবং হাঁস মুরগি বা গবাদি পশু পালনের কাজও অনেকেই করে থাকেন। দীর্ঘদিন জেল খাটলে এবং আচরণ ভালো হলে কয়েদিরা কিছু বিশেষ সম্মানজনক পদ ও সুযোগ পান। অভিজ্ঞ কয়েদিদের অন্যান্য বন্দীদের তদারকি করার দায়িত্ব দেওয়া হয়, যাদের স্থানীয়ভাবে সর্দার বলা হয়। আজ জেলখানা বন্ধ, কিন্তু নীরবতা ভয়ঙ্কর রকমের জীবন্ত। হেঁটে গেলে মনে হয় কেউ যেন এখনো তাকিয়ে আছে। এই জায়গাটা শুধু দেখার না, এই জায়গাটা অনুভব করার। বর্তমানে এই পুরনো কারাগারটিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়ার চেষ্টা চলছে। ইতিহাস কখনো শব্দ করে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠিক এই দেয়ালগুলোর মতো। এই জেলখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন এখানে বন্দী হন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নামগুলো, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জোহরা তাজউদ্দিন, মাওলানা ভাসানী সহ আরও অনেক রাজনৈতিক নেতা এই কারাগারে সময় কাটিয়েছেন। আজ এখানে পাখির ডাক শোনা যায়, কিন্তু একসময় এখানে শোনা যেত মানুষের কান্না। হাঁটলে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। এই জায়গাটা দেখলে আমরা শুধু ইতিহাস না, মানুষের কষ্টও দেখি। এই হলো হাউস, এগুলোর মধ্যে গোসল করতো তারা কয়েদিরা একসাথে। অনেকেই এই হাউসগুলো থেকে পানি নিয়ে গোসল করতো। এখানে আরও একটি হাউস আছে, এই যে হাউস। আর এটা হলো বাউন্ডারি, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা তখন কষ্ট ছিল। অনুমতি ছাড়া একটা জায়গা থেকে আরেক জায়গায় কয়েদিরা যেতে পারতো না। সব জায়গার মধ্যে এমন বাউন্ডারি আছে। এটি একটি পুলের মতো, সুইমিং পুলের মতো। বিকেল হলে হয়তো কয়েদিরা এখানে আড্ডা মারতো, তার জন্য এমন সুন্দর সিস্টেম করা ছিল। এখন আরও সুন্দর করা হচ্ছে। বর্তমানে এই পুরনো কারাগারটি ব্যবহার পুরোপুরি বন্ধ। নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। এই স্থানটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই জেলখানার ইতিহাস তুলে ধরতে বর্তমানে তৈরি হচ্ছে আধুনিক জেল মিউজিয়াম। এখানে একটি বিশাল দিঘি, মসজিদ, শপিং মল এবং হাঁটার জন্য প্রশস্ত ওয়াকওয়ে থাকছে। আধুনিকায়নের অংশ হিসেবে এখানে যোগ হচ্ছে মাল্টিপারপাস কনভেনশন হল, সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্স এবং শরীর চর্চার জন্য আধুনিক জিমনেশিয়ান। প্রকল্পের নকশায় ঐতিহ্যবাহী চুনসুরকি এবং কাস্ট আয়রন জালি ব্যবহারের পাশাপাশি বাতাস চলাচলের জন্য বিশেষ প্যাসিভ কুলিং সিস্টেম রাখা হয়েছে। কত পুরনো জেলখানা দেখুন, একদম যেই কাঠের দৌড় দেওয়া হয়েছিল সেটা এখন আবার নতুন করে করা হচ্ছে। উপরের যে এটা, সেটাও দেখা যায়। যেখানে একসময় বিষণ্ণতা আর শিকলের শব্দ পাওয়া যেত, আজ সেখানে বইছে পরিবর্তনের হাওয়া। ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করে এখানে গড়ে উঠছে আধুনিক কালচারাল হাব। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে দেয়ালে দেয়ালে বেঁচে থাকে। এই জেলখানা শুধু একটি ভবন না, এটা বাংলাদেশের নীরব সাক্ষী। সব মিলিয়ে একসময় কষ্টের নীলকুঠি এখন হতে চলেছে ঢাকাবাসীর প্রাণের মিলন মেলা। ইতিহাসের সম্মান রেখে আধুনিকতার এই নতুন রূপ দেখতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদের।
আমি যতই ভেতরের দিকে যাচ্ছি ততই ভয় ভয় কাজ করছে। যেই পরিমাণ গাছপালা ভেতরে এখন আগাছার মতো দাঁড়িয়ে আছে, তারপরেও দিনে দিনে ফিরে পাচ্ছে অনেক সৌন্দর্যময় রূপ। পুরনো জেলখানার ভেতরে এই অবস্থা বর্তমানে যে কোনো মানুষকে ভয় পাইয়ে দেবে, তাই সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আসলে সকলের কাছে অনেক ভালো লাগবে। কারাগারটি 2016 সালে কেরানীগঞ্জে স্থানান্তরের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এর ভেতরে আগাছা ও বুনো গাছপালা অনেকটা জঙ্গলের রূপ নিয়েছে। নির্জন সেলের সারি, মরিচা ধরা লোহার গেট আর ঝোপঝাড়ের আড়ালে ঢাকা পড়া ফাঁসির মঞ্চগুলো যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই শান্ত, এই গম্ভীর পরিবেশ যেন শত বছরের দীর্ঘশ্বাস আর গোপন ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। পুরান ঢাকার গিঞ্জি পরিবেশে এই ৩৮ একর জায়গা জুড়ে হতে যাচ্ছে একটি আরবান ওয়াসিস বা সবুজ মরুদ্যান। কাজ শেষ হলে পুরনো এই ভয়ঙ্কর রূপ বদলে গিয়ে এটি হবে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমানে এই ভুতুড়ে রূপটি আসলে এক দীর্ঘ অপেক্ষার শেষ মুহূর্তে। সংস্কার শেষে যখন এটি সবার জন্য উন্মুক্ত হবে, তখন এর প্রতিটি কোণ থেকে ভয়ের বদলে ইতিহাসের বীরত্বগাথা আর প্রকৃতির স্নিগ্ধতা ফুটে উঠবে। যেখানে একসময় ছিল বন্দীদের দীর্ঘশ্বাস, আজ সেখানে রূপান্তরের সুর। বর্তমানে এর ভেতরের দৃশ্যটি একটু ভিন্ন। জলাধারগুলো পানিশূন্য থাকায় এলাকার ছেলেরা মেতে উঠেছে খেলাধুলায়, কিন্তু এই রূপান্তর বলে দিচ্ছে সামনে অপেক্ষা করছে দারুণ সুন্দর এক দৃশ্য। দর্শক, আমরা এই মুহূর্তে ঘুরে দেখছি পুরনো জেলখানা। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম, অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। এবং কি দেখুন কত সুন্দর লেক, এবং অনেক জিনিস এখানে হচ্ছে, অসাধারণ অনেক কিছুই হচ্ছে। আর কিছুদিনের মধ্যে হয়তো এটা উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আপনারা সকলে মিলে এসে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। এক সিরিয়ালে অনেকগুলো ভবন, যেটা হলো শাপলা 2, 3, 4, 5 সেরকম অনেকগুলো ভবন এক সিরিয়ালে আছে এখানে, যেটা একদমই জরাজীর্ণ অবস্থা, একদমই পুরো গাছপালা দিয়ে ভরে গেছে। এগুলোকে এখন ঠিক করা হবে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার ছিল ঢাকায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার। এটি পুরান ঢাকার চানখারপুলে অবস্থিত। ঢাকা বিভাগের এবং বাংলাদেশের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের এখানে দণ্ড প্রদানের জন্য আটক রাখা হতো। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় বিচারাধীন আসামি এবং বিচারকালীন সময়ে আটক রাখার স্থান হিসেবেও কারাগারটি ব্যবহার হতো। 1975 সালের 3 নভেম্বর এই কারাগারে আটক থাকাকালীন জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এই কারাগারটি জন্মের ইতিহাস হল ব্রিটিশ শাসনামলে তৎকালীন পূর্ব বাংলার অর্থাৎ আজকের বাংলাদেশে কোনো কারাগার ছিল না, তবে ঢাকার একটি মোগল দুর্গ ছিল। 1788 সালের গোড়ার দিকে দুর্গটি সংস্কার করে এর ভেতরের একটা ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে এই কারাগারের যাত্রা শুরু হয়। 1833 সালের এক রেকর্ডে দেখা যায় এই ক্রিমিনাল ওয়ার্ডের ধারণ ক্ষমতা ছিল 800, তবে এই ক্রিমিনাল ওয়ার্ডে গড়ে 526 জন বন্দী থাকতে পারত বলে জানা যায়। 1836 সাল পর্যন্ত কোতোয়ালি থানা এই কারাগারে অবস্থিত ছিল। তখন এটি ঢাকা কারাগার নামে পরিচিত ছিল। পুরনো ঐতিহাসিক জেলখানা একদমই এখন জরাজীর্ণ অবস্থা, নতুন করে পরিষ্কার করা হচ্ছে, ঠিক করা হচ্ছে, অনেক সুন্দর হবে আশা করি সামনে। 1864 খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস বাকল্যান্ড কুমিল্লায় একটি কেন্দ্রীয় কারাগার গঠনের প্রস্তাব দেন। তখন তার প্রস্তাব কার্যকর হয়নি। পরে 1879 খ্রিস্টাব্দে ঢাকা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। তখন চট্টগ্রাম বিভাগকেও এই কারাগারের আওতায় আনা হয়। 1902 সালে পুরো দুর্গটি কারাগার হিসেবে রূপ নেয়। তখন এখানে 2500 বন্দী থাকত। 1947 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে পূর্ব বাংলার প্রধান কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করা হয়।
ঢাকার পুরনো জেলখানা এখন ইতিহাসের এক বিশাল আর্কাইভ। আজ আমরা ঘুরে দেখলাম এর বর্তমান অবস্থা। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। আপনার পাশের জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।